নির্বাচন মানে কিন্তু শুধু সরকার গড়া বা হার জিতের অঙ্ক নয়। এর আসল মানে হল মানুষের মনের কথা বোঝা, তাদের জনাদেশ বা রায়টা ঠিক কী সেটা পাঠোদ্ধার করা। আর সেই জনাদেশ থেকেই তো একটা ভালো শাসন ব্যবস্থার নকশা তৈরি হয়। আজ আমরা পশ্চিমবঙ্গের কামারহাটি বিধানসভা কেন্দ্রের সেই রায়টাকেই বুঝতে চেষ্টা করব। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার পথটা কি হবে। প্রথমে আমরা কামারহাটির মাটির কাছাকাছি যাব, সেখানকার আসল ছবিটা দেখব। তারপর দেখব সেই ছবিটা ভোটের সংখ্যায় কিভাবে ফুটে উঠেছে। এরপরে রাজনৈতিক দলগুলোর শক্তি দুর্বলতার কাটাছেঁড়া করব, একটা সমাধানের রূপরেখা খুঁজব এবং শেষে পুরো বিষয়টা থেকে আমরা কি শিখলাম সেই সিদ্ধান্তে আসব। আচ্ছা, কামারহাটির আসল ছবিটা ঠিক কি? চলুন একটু কাছ থেকে দেখি। কলকাতার ঠিক গা ঘেঁষে থাকা এই উপশহরের মানুষের দৈনন্দিন জীবনে এমন কিছু সমস্যা গেঁথে গেছে যা তাদের মনে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে। ভৌগোলিকভাবে দেখলে কামারহাটি দক্ষিণবঙ্গের সমভূমিতে পড়েছে। একটা সময় ছিল যখন এখানকার কারখানাগুলোর চাকা ঘুরত, কিন্তু এখন সেই দিন আর নেই। তাই একে আমরা একটা শিল্পোত্তর এলাকা বলতে পারি। আর প্রায় ৩,৩০,০০০-এরও বেশি মানুষের বাস এখানে। মানে বুঝতেই পারছেন, বেশ ঘনবসতিপূর্ণ একটা জায়গা। এখানকার মানুষের রোজকার জীবনের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ এই বেলঘরিয়া ফ্লাইওভার। এর অবস্থা এতটাই খারাপ যে বড় বড় গর্ত আর একটু বৃষ্টিতেই জল জমে যাওয়াটা একটা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে শুধু যে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হয় তাই নয়, দুর্ঘটনাও লেগেই আছে। এটা যেন প্রশাসনিক ব্যর্থতার একটা জ্বলজ্জন্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আর দ্বিতীয় যে বড় সমস্যা সেটা হলো জল জমা। বর্ষা এলে নিচু ওয়ার্ডগুলোর মানুষের জীবনটা দুর্বিষহ হয়ে ওঠে। হুগলি নদীর বাঁধগুলো বহু পুরনো, সেগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। ফলে সামান্য বৃষ্টিতেই বা নদীর জল বাড়লেই এলাকাগুলো ভেসে যায়। এটা সেখানকার মানুষের জন্য একটা স্থায়ী আতঙ্কে পরিণত হয়েছে। আর ৩ নম্বর সমস্যাটা হয়তো বাইরে থেকে ততটা বোঝা যায় না, কিন্তু এটা ভেতর থেকে সমাজকে শেষ করে দিচ্ছে। সেটা হলো বেকারত্ব। যে কারখানার চিমনি দিয়ে একসময় ধোঁয়া বেরোতো, সেগুলো আজ চুপ। নতুন কোনো বড় শিল্প নেই। ফলে এখানকার শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। এই হতাশাটা কিন্তু একটা নীরব আগুনের মতো, যা ভোটের বাক্সে বড়সড় প্রভাব ফেলতে পারে। এই যে এত ক্ষোভ, এত হতাশা, মানুষের এই অনুভূতিগুলো যখন ভোটের বোতামে গিয়ে পড়ে, তখন তার চেহারাটা কেমন হয়? চলুন এবার সেই সংখ্যাগুলোর দিকে তাকানো যাক, কারণ দিন শেষে এই সংখ্যাগুলোই আসল গল্পটা বলে দেয়। দেখুন, এখানে আসল চমকটা লুকিয়ে আছে। ২০১৬ সালের নির্বাচনের ছবিটা দেখুন। সিপিআই-এম জিতেছিল, আর বিজেপি ছিল প্রায় অপ্রাসঙ্গিক, মাত্র ৭-৮% ভোট। আর মাত্র ৫ বছরের মধ্যে ২০২১-এ এসে ছবিটা পুরো পাল্টে গেল। তৃণমূল জিতল ঠিকই, কিন্তু বিজেপি এক লাফে দ্বিতীয় স্থানে উঠে এল। বিজেপির ভোট বাড়ল প্রায় ১৯%। ভাবুন একবার, এটা কিন্তু শুধু একটা সাধারণ সংখ্যার বদল নয়, এটা একটা রাজনৈতিক ভূমিকম্পের মতো। এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে একটা বড় অংশের ভোটার তাদের পুরনো আনুগত্য ছেড়ে একটা নতুন বিকল্পের দিকে ঝুঁকছেন। আরেকটা জিনিস খেয়াল করুন, ভোটারদের উপস্থিতি। দুটো নির্বাচনে কিন্তু প্রায় ৭৫% মানুষ ভোট দিয়েছেন। এর মানে কি? এর মানে হল কামারহাটির মানুষ কিন্তু রাজনীতি নিয়ে উদাসীন নন। তারা খুবই সচেতন এবং ভোট দিয়ে নিজেদের বার্তাটা খুব স্পষ্ট করে পৌঁছে দিতে চান। আচ্ছা, সংখ্যা তো অনেক দেখলাম, কিন্তু এই সংখ্যাগুলোর পেছনে যে রাজনৈতিক শক্তিগুলো কাজ করছে, তাদের অবস্থাটা ঠিক কেমন? চলুন এবার ক্ষমতাসীন দল আর প্রধান বিরোধী দলের শক্তি আর দুর্বলতাগুলো একটু তলিয়ে দেখা যাক। এখানে ব্যক্তি নয়, আমরা সিস্টেম বা ব্যবস্থার দিকে নজর দেব। ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের দিকে যদি তাকাই, তাদের সবচেয়ে বড় জোর হল তাদের শক্তিশালী দলীয় সংগঠন, যা একেবারে নিচু তলা পর্যন্ত বিস্তৃত। কিন্তু তাদের দুর্বলতার জায়গাও বেশ স্পষ্ট। সারদার মতো কেলেঙ্কারিতে নাম জড়ানো এবং ভাঙা ফ্লাইওভার বা জল জমার মতো সমস্যাগুলো সমাধান করতে না পারাটা তাদের বিশ্বাসযোগ্যতায় একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। অন্যদিকে বিজেপির প্রধান শক্তি হল তাদের অবিশ্বাস্য গতি। এই যে ১৯% ভোট বাড়ল, এটাই তাদের মূল চালিকা শক্তি। আর এই শক্তিটা আসছে কোথা থেকে? এটা আসছে সেই সব ভোটারদের থেকে যারা এক সময় তৃণমূল বা বামদের সমর্থক ছিলেন, কিন্তু এখন হতাশ।
আর তার সাথে যোগ হয়েছে সেই চাকরি না পাওয়া হতাশ তরুণ প্রজন্ম। এর ফলে লড়াইটা এখন একটা ত্রিমুখী জায়গায় এসে দাঁড়িয়েছে। মানে অঙ্কটা খুব সহজ, যখন প্রায় অর্ধেক ভোটারই শাসক দলের বিরুদ্ধে ভোট দিচ্ছেন, তখন বিরোধী ভোট যদি একটু একজোট হয়, তাহলে ক্ষমতাসীন দলের জন্য পরিস্থিতি কিন্তু খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে। তো সমস্যাগুলো তো চিহ্নিত করা গেল, কিন্তু এর সমাধান কি? শুধু সমস্যা নিয়ে কথা বলে তো হবে না, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একটা নকশা, একটা কর্মপরিকল্পনা তো দরকার। চলুন এবার সেই দিকেই নজর দেয়া যাক। যে কোনো লড়াই জেতার জন্য একটা ভারসাম্যপূর্ণ কৌশল দরকার। এখানে সেরকমই একটা চতুর্মুখ মতবাদ বা চারমুখী কৌশলের কথা বলা হয়েছে। একদিকে যেমন তথ্য দিয়ে দুর্নীতির মুখোশ খুলতে হবে, তেমনি নিজেদের জনকল্যাণমূলক কাজগুলো মানুষের সামনে তুলে ধরে স্থিতিশীলতার আশ্বাস দিতে হবে। এর পাশাপাশি প্রচারের ধরনে নতুনত্ব আনতে হবে এবং সবশেষে এলাকার মানুষকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিতে হবে। দেখুন, শুধু মুখের কথায় এখন আর চিড়ে ভেজে না। মানুষের বিশ্বাস জিততে গেলে একেবারে নির্দিষ্ট পরিমাপযোগ্য প্রতিশ্রুতি দিতে হবে। যেমন বলা হলো যে ১৫০ কোটি টাকা খরচ করে ২৪ মাসের মধ্যে বেলঘড়িয়া ফ্লাইওভার মেরামত করা হবে, বা ৫০ কোটি টাকা দিয়ে ১৮ মাসের মধ্যে হুগলি নদীর বাঁধ সারানো হবে। এই রকম কংক্রিট পরিকল্পনা, যেখানে খরচের হিসেব আর সময়সীমা দুটোই স্পষ্ট, সেটাই মানুষের মনে ভরসা জোগাতে পারে। আমাদের এই দীর্ঘ বিশ্লেষণের একদম শেষে এসে আমরা কামারহাটি রাজনৈতিক ভবিষ্যতের মূল ছবিটা বোঝার চেষ্টা করব। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম? ফাইনাল টেকঅ্যাওয়েটা কি? সুতরাং কামারহাটির রাজনৈতিক পরিস্থিতি একটা খুব ইন্টারেস্টিং মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে মানুষের মধ্যে পরিবর্তনের একটা তীব্র ইচ্ছা পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু অন্যদিকে বিরোধী শক্তি এখনও বিভক্ত। তাই সবচেয়ে বড় প্রশ্নটা হলো, এই বিভক্ত বিরোধী শিবির কি শেষ পর্যন্ত অজান্তেই একজন দুর্বল হয়ে পড়া ক্ষমতামানকে আবার টিকে যাওয়ার সুযোগ করে দেবে? উত্তরটা একমাত্র সময় দিতে পারবে।